আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের গুণগত রসায়নের ৪ নাম্বার লেকচার। এই লেকচারটা এত বেশি ইম্পোর্টেন্ট, এত বেশি ইম্পোর্টেন্ট, এত বেশি ইম্পোর্টেন্ট আমি বলে শেষ করতে পারব না। এই লেকচারটা থেকে কোয়েশ্চেন আসে নাই এমন কোনো অ্যাডমিশনের বছর নাই। তুমি ২ টা জায়গায় বা ৩ টা ভার্সিটিতে পরীক্ষা দাও, দেখবা ১ টা না ২ টা কোয়েশ্চেন পাবাই। মানে এরকম একটা টপিক। হুম? তো এটা আমাদের অ্যাকচুয়ালি ১ম লেকচারে বা আলোচনা করার দরকার ছিল। আ এটা তো আমরা এখন আলোচনা করতেছি। ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না এবং জিনিসটা অনেক ডিটেইলসে আমরা বুঝবো। কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। ওকে? সো আমাদের পরমাণু, পরমাণু জিনিসটা তো তোমরা বোঝো, তাই না? যে যেহেতু আমরা অলরেডি মডেল পড়ে ফেলছি, সেক্ষেত্রে দেখো আমাদের আ কেন্দ্রে থাকে হচ্ছে যে এরকম একটা নিউক্লিয়াস থাকে। আর তোমার এটা হচ্ছে শক্তিস্তর, তাই তো? সো তোমরা জানো। এটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর এখানে থাকবে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? এখানে থাকে ইলেকট্রন। এগুলা তোমাদের জানা। আমরা এই বিষয়গুলা তোমাদেরকে পড়িয়েছি। এখন এই পরমাণুতে তোমার কয়েকটা কণিকা আছে, কয়েকটা বলতে ৩ টা কণিকা আছে যারা হলো এই পরমাণুর স্থায়ী বাসিন্দা। তারা হলো এই যে এই ৩ জন। হুম? তার আগে তোমাকে বলে দেই যে পরমাণুর মোট কণিকার সংখ্যা, পরমাণুর মোট কণিকার সংখ্যা কণিকার সংখ্যা হলো ২০০। কত? ২০০। অর্থাৎ পরমাণুতে মোট ২০০ টা কণিকা পাওয়া যায়। ব্যাপারটা এমন না যে ধরো একটা পরমাণুতেই ২০০ কণিকা আছে। মানে আমাদের যে ১১৮ টা মৌল, সো ১১৮ টা মৌলের সবারই তো মানে অসংখ্য পরমাণু আছে। সো ধরো সোডিয়ামের পরমাণুতে তোমার যে মোট কণিকার ২০০ টা, তো ধরো সেখানে ৪ টা পাওয়া যায়। পটাশিয়ামে ধরো ৫ টা পাওয়া যায়। এরকম মানে ২০০ টা ওই একটা পরমাণুর মধ্যে না। ২০০ টা হলো ১১৮ টা মৌলের যে পরমাণু আছে, তাদের সবার মধ্যে আমরা যদি হিসাব করি, এই ২০০ টা মানে মোট কণিকা পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে টোটাল কণিকা কয়টা? ২০০ টা। এখন তাহলে মোট কণিকা হলো ২০০ টা। তো আমরা উম এখন যদি হিসাব করি যে এই কণিকাগুলার মধ্যে কোন কণিকাগুলা আছে যেগুলা হচ্ছে তোমার মানে স্থায়ী, সবসময় থাকে। মানে সকল পরমাণুতে থাকে। হ্যাঁ? কোন কণিকাগুলা হলো তোমার স্থায়ী। তুমি এটাকে মোট কণিকা বলতে পারো অথবা বলতে পারো যে মূল কণিকা। ঠিক আছে? মূল কণিকা। মূল কণিকা কয়টা? মূল কণিকা ২০০ টা। এখন স্থায়ী মূল কণিকা মানে যে মূল কণিকা সকল পরমাণুতে থাকে। ব্যাপারটা একটু বোঝো। যেমন সোডিয়ামের একটা পরমাণুতেও থাকে, পটাশিয়ামের একটা পরমাণুতেও থাকে, ক্যালসিয়ামের একটা পরমাণুতেও থাকে। মানে ১১৮ টা মৌলের যত পরমাণু আছে সকল পরমাণুতে এই ৩ টা কণিকা থাকে। তাদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। কি, কি? তাদের নাম অলরেডি আমরা জানি। তোমার ১ নাম্বার হলো ইলেকট্রন, ২ হলো প্রোটন, ৩ হলো নিউট্রন। তাহলে এই ৩ জন হলো স্থায়ী মূল কণিকা। স্থায়ী মানে এরা সকল মৌলের পরমাণুতে পাওয়া যায়। হুম? ১১৮ টা মৌলের যত পরমাণু আছে সবার মধ্যে পাবা। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো পরবর্তীতে আরেকটা আছে যে অস্থায়ী মূল কণিকা। এটার মানে কি? মানে হলো এই যে অস্থায়ী মূল কণিকা যারা, এরা হচ্ছে সকল পরমাণুতে থাকে না। যেমন ধরো তোমার সোডিয়ামে যে অস্থায়ী মূল কণিকা থাকে সেটা পটাশিয়ামে থাকে না, বা পটাশিয়ামে যে অস্থায়ী মূল কণিকা থাকে সেটা ক্যালসিয়ামে থাকে না। হ্যাঁ? এরা হচ্ছে অস্থায়ী। মানে আমাদের ধরো তোমার বাসায় তুমি থাকো, তোমার মা-বাবা থাকে, তোমার ভাই থাকে। তোমরা হচ্ছে স্থায়ী মেম্বার। আর গেস্ট যখন আসে, তারা হচ্ছে অস্থায়ী। ঠিক আছে? এরকম অস্থায়ী মানে এরা থাকতে পারে, নাও থাকতে পারে। তো এরকম অস্থায়ী মূল কণিকা হলো তোমার ১০০ টা। কয়টা? ১০০ টা। ওকে? আচ্ছা। আর আরেকটা ভাগ আছে, সেটা হলো তোমার যে কম্পোজিট কণিকা। কম্পোজিট মানে হচ্ছে তোমার ভারী আরকি, হ্যাঁ? ভারী, একটু বাল্কি, মোটা-সোটা, ভারী কণিকা। সো কম্পোজিট কণিকা হচ্ছে অ্যাকচুয়ালি ২ টা। কয়টা? ২ টা।
একটা হলো আলফা কণা। আলফা কণাকে আমরা জানি দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। আর একটা হলো ডিউটেরন। ডিউটেরন, হ্যাঁ, মনে রাখবা কিভাবে? মনে রাখবো হচ্ছে এভাবে, ডিআর আলফা, ডিআর আলফা। ওকে, এখন তুমি যদি স্থায়ী মূল কণিকার কথা মনে রাখো, কম্পোজিট কণিকার কথা মনে রাখো, তাহলে তোমার অস্থায়ী মনে রাখার আসলে দরকার নাই। কেন? তুমি অপশন, তোমাকে যখন জিজ্ঞেস করবে যে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা, তখন দেখবা স্থায়ীগুলা বাদ দিবা, কম্পোজিট বাদ দিবা, তাহলে যেটা থাকবে সেটাই অস্থায়ী মূল কণিকা। ঠিক আছে? তো এই ট্রিক্সের মাধ্যমে তুমি মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, এখন তারপরও আমরা আমাদের 8টা অস্থায়ী মূল কণিকা আছে। কয়টা? 8টা। এই 8টা অস্থায়ী মূল কণিকা, এদের নাম মনে রাখাটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে? কয়টা বললাম? 8টা। তাহলে দেখো, আমরা সেই ভাগটা যদি আবার করি, আমাদের টোটাল 3টা ভাগ। হুম, একটা হলো স্থায়ী মূল কণিকা। প্রথমে আমরা মূল কণিকাকে 3 ভাগে ভাগ করলাম, যে স্থায়ী মূল কণিকা, তারপর হলো যে তোমার অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী কয়টা দেখতে পাইছি? অস্থায়ী হচ্ছে 100টা। মানে এরা সকল পরমাণুতে থাকে না, থাকতেও পারে, নাও থাকতে পারে, এরা হচ্ছে গেস্টের মতো। আর হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, আজকের লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এজন্য একটু ভালোভাবে আমরা খেয়াল করি। 100% কোশ্চেন আসবে, মেডিকেল, ভার্সিটি, সব জায়গায়। এখন স্থায়ী মূল কণিকা তো আমরা দেখলাম 3জন, অস্থায়ী হচ্ছে 100টা। তো স্থায়ী মূল কণিকাতে এখানে আবার একটু খেয়াল করি, আমরা দেখছি যে তোমার ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। ঠিক আছে? এখন তোমাদের মনে আছে কিনা, একজন বিজ্ঞানীর কথা প্রথম বলছিল, তার নাম হচ্ছে ডেমোক্রিটাস। হ্যাঁ, ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী বলছিল যে তোমার পরমাণুকে হচ্ছে আর ভাঙা যায় না। ঠিক আছে? ডেমোক্রিটাস, মনে রাখো যে ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী বলছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না। ঠিক আছে? পরমাণুকে আর ভাঙা যায় না। তো তার কথাটা পরে হচ্ছে আসলে ভুল প্রমাণিত হয়। আমরা সেই ডিটেলসে আর যাচ্ছি না এখন। এই যে তার কথাটা ভুল, দেখবে আমরা পরমাণুকে ভাঙতে ভাঙতে আমরা অ্যাকচুয়ালি কি করি। ধরো এই প্রোটন আর নিউট্রন যে আছে, প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রনকে ভাঙলে, আমরা যদি প্রোটন নিউট্রনকে ভাঙি, আমরা পাবো হচ্ছে কোয়ার্ক। কি পাবো? কোয়ার্ক পাবো। নাম কি? কোয়ার্ক। এটার সাথে তোমরা নতুন পরিচয় এই কথার, এই টার্মটার সাথে। তো আজকে থেকে মনে রাখো, প্রোটন নিউট্রনকে ভাঙলে পাবো হচ্ছে কোয়ার্ক। কি পাবো? কোয়ার্ক পাবো। আচ্ছা, এখন কোয়ার্ক হচ্ছে আবার 2 প্রকার। একটা হচ্ছে তোমার স্থায়ী কোয়ার্ক, আর একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। হ্যাঁ, মানে কোয়ার্কের মধ্যে আবার তোমার স্থায়ী বাসিন্দা, অস্থায়ী বাসিন্দা আছে। তো স্থায়ী কোয়ার্ক হচ্ছে 2টা। কয়টা? 2টা। একদম সিম্পল, মনে রাখবা, আপ আর হচ্ছে ডাউন। ওকে, মানে আপ কোয়ার্ক আর হচ্ছে ডাউন কোয়ার্ক। তাহলে স্থায়ী হচ্ছে 2টা, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। মনে রাখবে এভাবে যে স্থায়ী কারা? যারা স্থায়ী, হ্যাঁ, যারা স্থায়ী তারা মনে রাখবা যে আপ ডাউন করে। ধরো একটা বাসার যে মালিক, সে মালিক, সেখানে কি, সে বাসার মালিক, সে পাওয়ারফুল এবং সে স্থানীয়। তখন সে চাইলেই আসলে যখন তখন দেখা যায় যে তোমার মানে বাসার নিচে নামতে পারে, ছাদে উঠতে পারে। ঠিক আছে? অনেক সময় দেখা যায় না, অনেক বাসায় মালিকরা হচ্ছে যে ছাদে উঠতে দেয় না ভাড়াটিয়াদের, কিন্তু বাসার মালিক তো উঠতে পারে। তাহলে যেটা স্থায়ী সেটা কি? মনে রাখবা যে এরকম ছাদে যাইতে পারে, আবার নামতে পারে, যখন তখন আপ ডাউন করতে পারে। আর অস্থায়ী যেটা, অস্থায়ী কোয়ার্ক হচ্ছে 4টা। কয়টা? 4টা, মনে রাখবা। একটা হলো তোমার স্ট্রং। নাম কি? স্ট্রং। আরেকটা হলো চার্ম। চার্ম, হ্যাঁ। আরেকটা হলো টপ। টপ। আরেকটা হলো বটম। তাহলে দেখো, একটা হলো টপ মানে উপরে, একটা হলো বটম মানে নিচে, একটা হলো চার্ম, একটা হলো স্ট্রং। ঠিক আছে? টপ, বটম, স্ট্রং, আর হচ্ছে চার্ম। তাহলে তোমার স্থায়ী কোয়ার্ক কয়টা? 2টা। আমরা দেখতে পাচ্ছি স্থায়ী কোয়ার্ক হলো 2টা, আর অস্থায়ী কোয়ার্ক কয়টা? 4টা। ক্লিয়ার কথা? ওকে, তাহলে টোটাল কোয়ার্ক কয়টা? এখন যদি কোশ্চেন করা হয় টোটাল কোয়ার্ক কয়টা, তাহলে টোটাল কোয়ার্ক হলো 2 + 4 = 6টা। মনে থাকবে? আচ্ছা, এটা কিন্তু কোশ্চেনে আসে।
এখন এই যে আপ কোয়ার্কটা আছে না, আপ কোয়ার্ক, এটার একটা মান আছে। মানটা মনে রাখো +2/3 ইলেকট্রন। মানে ইলেকট্রনের যে ভ্যালু সেটার 3 ভাগের 2 ভাগ। সেটা হচ্ছে আমাদের এই আপ কোয়ার্কের ভ্যালু। ডাউন কোয়ার্কের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে তোমার -1/3 ইলেকট্রন। মানে ইলেকট্রনের যে ভ্যালু সেটার 3 ভাগের 1 ভাগ এবং মাইনাস। মনে থাকবে? এটা আমাদের একটু পর লাগবে, এজন্য বলতেছি। আচ্ছা, তাহলে আমরা আবার বলি, স্থায়ী মূলকণিকা ভাই 3 প্রকার। স্থায়ী কেন বলতেছি, হোয়াই স্থায়ী? কারণ হচ্ছে তোমার স্থায়ী মূলকণিকা মানে এরা সকল মোলের সকল পরমাণুতে থাকে, ঠিক আছে? সকল মোলের সকল পরমাণুতে থাকে। অস্থায়ী কেন? কারণ এরা হলো গেস্টের মতো, সবসময় থাকে না, এবং এদের সংখ্যা হচ্ছে মূলত 100টা। হুম। আচ্ছা, আর কম্পোজিট তো 2টা, সো ঝামেলা নাই, ডি আর আলফা, আলফা কণা আর হচ্ছে ডিউটেরন। তাহলে গেল। এখন আপ আপ যেটা, সেটার মানটা কত? +2/3 ডাউন হচ্ছে -1/3 এই মানটা একটু মনে রাখবা। এখন অস্থায়ী মূলকণিকা হচ্ছে 100টা, বাট আমাদের এর মধ্যে 8টা হচ্ছে আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট আর কি, আমাদের নামগুলো লাগে। তো সেই নামগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? যে সেই নামগুলা এভাবে মনে রাখো যে তোমার 1 নম্বরে ধরো মনে রাখো হচ্ছে যে নিউট্রিনো। 1 নম্বরে কি? নিউট্রিনো। 2 নম্বরে হচ্ছে তোমার যে অ্যান্টি নিউট্রিনো। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। 3 নম্বরে হচ্ছে পজিট্রন, তোমার পজিট্রন, পজিট্রন। 4 নাম্বার হচ্ছে ধরো যে কি বলা যায়, মেসন। হ্যাঁ, মেসন। এর মধ্যে মেসনটার স্টার মারো, এটা খুব ইম্পর্টেন্ট। 5 নম্বরে হচ্ছে তোমার গ্র্যাভিট্রন, গ্র্যাভিট্রন, গ্র্যাভিট্রন। 6 নম্বরে হচ্ছে তোমার বোসন, বোসন। হ্যাঁ, এগুলা নাম হয়তো তোমরা শুনছো, বাট না শুনলেও সমস্যা নাই। 7 নম্বরে হচ্ছে মিউন। 8 নম্বরে হচ্ছে পাইয়ন। ক্লিয়ার? এই 8টা মেইনলি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন এদেরকে একটু মনে রাখতে হবে। মনে রাখার ট্রিক্সটা কি? মনে করো তোমার পাশের বাসায়, তোমাদের যে পাশের বাসায়, সে পাশের বাসার আন্টির একটা সুন্দরী মেয়ে আছে, হ্যাঁ? তো সেই মেয়েটা যেহেতু একটু সুন্দরী মেয়ে, সে একটু পাজি টাইপের আরকি, একটু বদমাইশ টাইপের। সে কি করে? সে হচ্ছে তোমাদের বাসার সামনে রাস্তার পাশে একটা বাগান আছে, গার্ডেন আছে, সেখানে যেয়ে বসে থাকে। কেন? সে বসে থাকে যে যদি একটু সুন্দর মেয়ে দেখে কোনো ছেলে যদি প্রেমে পড়ে যায়, বা তার মনটা যদি আ মানে কোনো ছেলে জয় করতে পারে আরকি। মানে সোজা কথা হলো তোমার টোপ পেলা আরকি, টোপ পেলা, হ্যাঁ? মেয়েরা হচ্ছে টোপ পেলে। তারপর ছেলেরা সেই টোপটা গিলে হচ্ছে একটা মারা খায়। তো ব্যাপারটা এরকম আরকি। তাহলে দেখো, ছন্দটা হলো এরকম যে তোমার আ ধরো তোমার যে বাসার পাশের যে নতুন আন্টি, তাহলে এরকম যে নিউ আন্টির পাজি মেয়ে। এই যে পজিট্রন হচ্ছে পাজি আর মেসন হচ্ছে মেয়ে। তাহলে পাজি মেয়ে গার্ডেনে বসে, এই যে বললাম গার্ডেনে বসে থাকে, ছেলেদের টোপ পেলে, গার্ডেনে বসে মন পেল। ঠিক আছে? তোমরা কেউ কি এরকম মেয়েদের টোপে পড়েছো? কোনো ছেলে আসো যে মেয়েদের টোপের মধ্যে পড়ছো? তাহলে একটু কমেন্টে হাত তুলতে পারো। লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা ভুল তো আসলে মানুষই করি। এজন্যই তো আমরা মানুষ। না হয়তো অন্য কোনো সৃষ্টি হতাম আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোনো সৃষ্টি হিসেবে পাঠাইতো। ভুল মানুষই করে। আচ্ছা, তাহলে এই অস্থায়ী মূলকণিকা 8 টা আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। ক্লিয়ার কথা? ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি যেহেতু এটা একটু এখানে কয়েকটা ইনফরমেশন আছে যেটা তোমরা হয়তো এর আগে শোনো নাই। নতুন ইনফরমেশন আমি একটু আবার বলি। স্থায়ী মূলকণিকা হচ্ছে ৩ টা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে আমরা পাবো হচ্ছে কোয়ার্ক পাবো। হুম? কোয়ার্ক পাবো। কোয়ার্ক আবার ২ প্রকার, স্থায়ী, অস্থায়ী। স্থায়ী হলো আবার ২ প্রকার, আপ আর হচ্ছে ডাউন। ওকে? অস্থায়ী হচ্ছে দেখো স্ট্রং, চার্ম, টপ, বটম। তাহলে টোটাল কোয়ার্ক হচ্ছে ৬ প্রকার। ঠিক আছে? আপ কোয়ার্কের মান হচ্ছে +2/3 ডাউন কোয়ার্কের হচ্ছে -1/3 ক্লিয়ার? ওকে। আর এটা এই ৮ টার নাম একটু মনে রাখবা এই ছন্দটা দিয়ে। ঠিক আছে? আচ্ছা। এখন এখন আমরা যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা বিষয় জানি। সেটা হলো যে প্রোটনের
খেয়াল করো যে প্রোটনের প্রোটনের আপেক্ষিক চার্জ কত? +1। তারপরে নিউট্রনের আপেক্ষিক চার্জ হলো 0। তো এটা কেন? এই কোশ্চেনটা তোমার বুয়েট বা ভার্সিটি, তোমাদের ঢাকা ইউনিভার্সিটি যে রিটেন বা অন্য ভার্সিটির যে রিটেন থাকে, সেখানে কিন্তু এটা আসে। হ্যাঁ, তোমরা রিটেনের জন্য দেখা যায় কোর্স করো, আলাদা প্রিপারেশন নাও। বাট সত্যি বলতে কি, তুমি যদি বেসিকটা ক্লিয়ার করে পড়ো, তোমার যে কোনো প্রিপারেশনই আসলে হয়ে যায়। কথা বুঝছো? আচ্ছা, তাহলে প্রোটনের আপেক্ষিক চার্জ কেন +1 আর নিউট্রনের কেন হচ্ছে 0? আমাকে বলতে পারবা তোমরা? এটার আনসারটা কি কমেন্ট সেকশনে দিতে পারবা? হুম, আচ্ছা, তোমরা যদি পারো তাহলে আনসারটা না দেখে কমেন্ট সেকশনে আনসার দাও। ঠিক আছে? আচ্ছা, আর যে কে এটার আনসারটা জানো, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, যে আমি জানি এটার ব্যাখ্যাটা কি। তো খেয়াল করো, এটার ব্যাখ্যাটা হলো প্রোটন হচ্ছে তোমার বেসিক্যালি দুইটা আপ কোয়ার্ক নিয়ে গঠিত আর একটা ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত। আমরা কোয়ার্ক পড়ছি না, আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক। তো প্রোটনের মধ্যে হচ্ছে দুইটা আপ কোয়ার্ক থাকে, একটা ডাউন কোয়ার্ক থাকে। ঠিক আছে? আর নিউট্রনের মধ্যে হচ্ছে তোমার দুইটাই ডাউন কোয়ার্ক থাকে, একটা আপ কোয়ার্ক থাকে। ক্লিয়ার? মনে রাখবা, প্রোটন হচ্ছে দুইটা আপ কোয়ার্ক থাকে, আর নিউট্রনে হচ্ছে, মনে করবা নিউট্রনের তো কিছুই নাই, তাই দুইটা হচ্ছে ডাউন কোয়ার্ক থাকে। হ্যাঁ, কিছুই নাই, গরিব, এজন্য দুইটা ডাউন কোয়ার্ক। ডাউন মানে মনে রাখবা যে গরিব টাইপের, এরকম আর কি। আচ্ছা, এখন এখন আপ কোয়ার্কের মান কত ছিল? তোমার 2/3 +2/3, তাহলে 2/3। আপ কোয়ার্ক কয়টা? দুইটা, তাহলে দুইবার লেখো 2/3। ডাউন কোয়ার্ক কয়টা? একটা লেখো, তাহলে -1/3। সাথে লেখো, কারণ সবার মধ্যে কমন। তাহলে এখানে হিসাব করো যে 3 +2 +2 -1। টা নিয়ে আমি আর লিখলাম না, মাথা ঘামাইলাম না, তাহলে 3/3, তাহলে কত? 1। এই যে দেখো, তাহলে প্রোটনের মানটা কত পাইছি? 1 পাইছি। মানে প্রোটনকে ভাঙলে আমরা পাবো কি? দুইটা আপ কোয়ার্ক পাবো, একটা ডাউন কোয়ার্ক পাবো। তাদের যোগফলটাই হলো অ্যাকচুয়ালি 1। মানে তোমাকে আমি একটা চকলেট দিলাম, সেটাকে আমি 3 ভাগ করে দিলাম। তারপর দেওয়ার পরে হুট করে আমার মনে হলো যে তোমাকে চকলেটটা আমি এখন দিব না, আমি এখন নিয়ে নিব। তাহলে ধরো তোমাদের 3 জনকে চকলেটটা দিলাম, তারপর চকলেটটা আমি নিয়ে নিলাম, তাহলে আবার এরকম 3 ভাগ জোড়া লাগাইলাম, তাহলে কি আবার চকলেটটা পাওয়া যাবে? ব্যাপারটা এমন। প্রোটন দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত, তাদের সম্মিলিত যোগফলটা হচ্ছে 1। সো প্রোটনের এই যে আপেক্ষিক চার্জটা 1, বেসিক্যালি এটা হলো দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্কের চার্জের যোগফল। মনে থাকবে? তো নিউট্রনের ক্ষেত্রে এখন বাকিটা তুমি নিজেই হিসাব করো, তাহলে এটা কত হয়? -1/3, তারপরে আপ কোয়ার্ক কত হয়? +2/3। হ্যাঁ, হিসাব করো এখানে কত আসে তোমার? 3 -1 -1 +2, তো আলটিমেটলি 0/3 আসে। সো আলটিমেটলি 0, এই যে আনসার। বুঝতে পারছো এখন কেন নিউট্রন অ্যাকচুয়ালি তোমার মানে 0 হচ্ছে আপেক্ষিক চার্জটা? আশা করি ক্লিয়ার। এটা কিন্তু আমাদের রিটেন, বিভিন্ন ভার্সিটিতে এখন যে রিটেন আছে সেখানে কিন্তু আসে, এবং এটা আমাদের বুয়েটও আসে। যদিও আমি বুয়েট নিয়ে আসলে কনসার্ন না, তারপরও জাস্ট বলে দেওয়া। হ্যাঁ, আমাদের মেইন ফোকাস আসলে মেডিকেল ভার্সিটি, এজন্য আমি আসলে বুয়েট কোশ্চেন নিয়ে অ্যানালাইসিসও করি না। আচ্ছা, তাহলে গেল তোমার এই যে আমাদের প্রোটনকে বলা হয় কি জানো? প্রোটনকে বলা হয় একটা মোলের পরিচিতি নির্ধারক। একটা মোলের পরিচিতি নির্ধারক। যেমন ধরো আমাদের অনেকের নামের শেষে বংশ নাম থাকে না? যেমন ধরো সাপোজ চৌধুরী, হ্যাঁ, চৌধুরী। তো চৌধুরী দেখলে আমরা বুঝি যে সে মনে হয় চৌধুরী বংশের ছেলে, এরকম আর কি। তারপরে ধরো যে সরকার দেখলে আমরা বুঝি কি সে মনে হয় সরকার বংশের ছেলে। হ্যাঁ, এখানে কে চৌধুরী আছো, যে ক্লাস করতেছো চৌধুরী, তোমার বংশ পরিচয় চৌধুরী। হ্যাঁ, তো এরকম যে প্রোটন হচ্ছে একটা মৌলের পরিচিতি নির্ধারক, মানে ওই মৌলের বংশ পরিচয় অ্যাকচুয়ালি নির্ধারণ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এখন একটু ছোট্ট ইনফরমেশন তোমাদের দিব ম্যাসন সম্পর্কে। খুব বেশি জানতে হবে না, বাট দুই একটা কথা একটু জানো, তাহলে তোমার হেল্প হবে। মনে রাখবা, ম্যাসনের প্রতীক, ম্যাসনটাকে এভাবে লেখা হয় আর কি। তোমার
এরকম ফাই টাইপের ইয়ে করে লেখা হয় যে, তো ম্যাসনের প্রতীক হচ্ছে, তোমাকে কি দিয়ে লেখা হয় এটা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে ম্যাসনের প্রতীকটা কি। মনে রাখবে ম্যাসনের প্রতীক তোমার জিরো হইতে পারে, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। মনে থাকবে কথা? হ্যাঁ, মনে থাকবে? তাহলে ম্যাসনের প্রতীকটা কি? জিরো হইতে পারে, প্লাস হইতে পারে এবং মাইনাস হইতে পারে। ঠিক আছে? তোমাকে কোশ্চেন করবে ভার্সিটিতে, ম্যাসনের প্রতীক কি? বা ম্যাসনের চার্জ কি কি হইতে পারে? এরকম কোশ্চেন করবে যে ম্যাসনের চার্জ কি কি হইতে পারে? ম্যাসনের চার্জ কি কি হয়? কি কি হয়? তখন তোমাকে বলতে হবে এরকম যে প্লাস, মাইনাস আর হচ্ছে জিরো তিনটেই হইতে পারে। শুধু প্লাস বললে হবে না, মাইনাস বললে হবে না, আর শুধু জিরো বললে হবে না। ক্লিয়ার? আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। সো আমরা অনেক কঠিন কঠিন ইনফরমেশন আসলে পড়ায় ফেলছি। আমি আবার একটু তোমার রিক্যাপিচুলেট করি এই তিনটা কনসেপ্ট বা তিনটা পেজ আর কি। একটা হলো পরমাণুতে মূল কণিকা কয়টা? 200টা। স্থায়ী মূল কণিকা 3টা। স্থায়ী কেন? মানে সব পরমাণুর মধ্যে এই 3টা তুমি পাবা। অস্থায়ী মানে হলো এরা থাকতেও পারে, নাও থাকতে পারে। সো স্থায়ী মূল কণিকা 3টা, অস্থায়ী হলো 100টা, কম্পোজিট হলো 2টা। কম্পোজিট কয়টা? 2টা। সো কম্পোজিট নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। সেকেন্ড যে লেকচারটা সেটা হলো যে এই যে আমার সেকেন্ড লেকচার। তো ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী বলছিল যে পরমাণুকে নাকি আর ভাঙা যায় না। তো এই কথাটাকে অ্যাকচুয়ালি ভুল প্রমাণ করা হয় পরবর্তীতে। তো ভুল প্রমাণ করেন হচ্ছে মূলত বিজ্ঞানী অ্যারিস্টটল, বাট আমরা ওইটা নিয়ে জানবো না। তাহলে দেখো, স্থায়ী মূলকণিকা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন নিউট্রনকে ভাঙলে কি পাওয়া যাবে? কোয়ার্ক। এটা কিন্তু পরীক্ষায় আসে। কোয়ার্ক আবার স্থায়ী কোয়ার্ক, অস্থায়ী কোয়ার্ক। স্থায়ী কোয়ার্ক হলো 2টা, আপ ডাউন। অস্থায়ী কোয়ার্ক হলো 4টা, স্ট্রং, চার্ম, টপ, বটম বটম। হ্যাঁ, তো টোটাল কোয়ার্ক কয়টা? 6টা। ঠিক আছে। আচ্ছা, অস্থায়ী মূলকণিকা হলো 100টা, বাট 8টা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই 8টার নাম একটু মনে রাখতে হবে। এই তো আমাদের এটা গেল 2 নাম্বার স্লাইড। 3 নাম্বার আমাদের যেটা, যে প্রোটনের আপেক্ষিক চার্জ +1 হলেও নিউট্রনের আপেক্ষিক চার্জ 0 কেন? 0 কেন? তো এটা আশা করি বুঝতে পারছো ব্যাখ্যাটা। আবার একটু বলে দিই, প্রোটন বেসিক্যালি 3টা কোয়ার্ক নিয়ে গঠিত। 2টা হলো আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। নিউট্রন 3টা কোয়ার্ক নিয়ে গঠিত, 2টা ডাউন কোয়ার্ক, একটা হচ্ছে আপ কোয়ার্ক। তারপরে এই আপ কোয়ার্ক ডাউন কোয়ার্কের মানগুলো বসাইলে তুমি আনসার পেয়ে যাবা। ঠিক আছে। আর এখানে ছোট্ট করে একটু ইনফরমেশন দিছি ম্যাসন সম্পর্কে। ওকে, আচ্ছা। তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন এখন আমরা আহ, 3টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো। একটা হলো তোমার যে একটা হলো ইলেকট্রন, আর একটা হলো তোমার ধরো যে প্রোটন, আর একটা হলো নিউট্রন। ওকে, 3টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা জানবো। এখন হচ্ছে যে তোমার এই ইলেকট্রন, আচ্ছা তাহলে কি বললাম? আমরা জানবো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে। ওকে, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সো এখানে প্রথমত আমরা দেখি যে এদের আসলে প্রতীকটা কি। হ্যাঁ, এদের প্রতীকটা কি বা এদেরকে আমরা কি দিয়ে অ্যাকচুয়ালি প্রকাশ করব আর কি। সো ইলেকট্রনের যে প্রতীক মনে রাখবা যে সেটা হলো এরকম, ই লিখবা, তারপর হচ্ছে 0-1। হ্যাঁ, তো 0-1 এটা একটু পরে বুঝবা, আপাতত জাস্ট মাথায় রাখো। মাথায় রাখো বলতে আপাতত মুখস্থ করো, একটু পর বুঝাচ্ছি যে কেন এরকম হয়েছে। প্রোটনের ক্ষেত্রে কত? প্রোটনকে পি লিখবা, সেটা হচ্ছে 1-1। কত? 1-1। ঠিক আছে। আচ্ছা, সো 1-1, এই যে তোমার সংকেতটা বা প্রতীকটা, এটা অ্যাকচুয়ালি কার মতো? হাইড্রোজেনের মতো। ঠিক আছে, এটা কিন্তু হাইড্রোজেনের মতো। হাইড্রোজেনেরও কিন্তু তোমার যে অ্যাকচুয়ালি এখানে 1-1 কি বোঝায়? এই নিচের 1টা হলো পারমাণবিক সংখ্যা, উপরের 1টা হলো বস সংখ্যা। হ্যাঁ, আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো। এখানে হচ্ছে -1টা দেখো, এটা পারমাণবিক সংখ্যা, বস সংখ্যা হচ্ছে 0। তাহলে যদি বলে ইলেকট্রনের ভর কত? 0। তাহলে ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা কত? -1। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, আচ্ছা আমরা ডিটেলস আবার আলোচনা করব। এখন নিউট্রনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 আর হচ্ছে 0।
ঠিক আছে? তো এই প্রতীকটা একটু মনে রাখো। প্রতীকটা একটু মনে রাখো। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে। তখন দেখা যায় তোমার একটু যে জ্ঞানের অভাবের কারণে কিন্তু আসলে ভুল হয়ে যায়। আচ্ছা, এবার আসো যে তোমার আপেক্ষিক কি বলে? আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর। তাহলে আপেক্ষিক ভর কত? মনে রাখবা, আপেক্ষিক ভর বলতে বোঝায় তোমার যে উম মানে হাইড্রোজেনের সাথে বেসিক্যালি কম্পেয়ার করা হয়। কার সাথে? হাইড্রোজেনের সাথে, হ্যাঁ? তো এখন দেখো যে হাইড্রোজেনের তুলনায় ভর আর কি, যে হাইড্রোজেনের তুলনায় কত গুণ হালকা বা কত গুণ ভারী। তো এটাই বেসিক্যালি তোমার আপেক্ষিক ভর। মানে আপেক্ষিক ভর আমরা অনেক সময় মুখস্থ বলি, বাট জিনিসটা কি মানে হলো, এটা লিখে রাখো যে হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করা হয়। হাইড্রোজেনের সাথে কম্পেয়ার, তুলনা করা হয়। তুলনা করে যে ভরটা পাই। সাপোজ ধরো, হয়তো বোঝো না জিনিসটা, আমি একটু বলি। সাপোজ ধরো তোমার যে প্রোটন এবং নিউট্রন, এরা কি? প্রোটন এবং নিউট্রন এরা একসাথে থাকে কেন্দ্রে। তো মনে রাখবা, প্রোটন নিউট্রনের আপেক্ষিক ভরটা হচ্ছে একদম সমান, কাছাকাছি। তো প্রোটন নিউট্রনের আপেক্ষিক ভরটা 1, হ্যাঁ? অনেকটা মানে 1 ধরা হয়। তাইলে কি প্রোটন নিউট্রনের আপেক্ষিক ভরকে আমরা কি বলতে পারি? মানে হলো হাইড্রোজেনের ভরের সমান। কথাটার ব্যাখ্যা বুঝছো? কোশ্চেন কিন্তু অনেকভাবে আসে এখান থেকে। মানে হাইড্রোজেনের ভরের সমান, কারণ হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে এটাও হাইড্রোজেনের ভরের সমান। এখন এখান থেকে আর একটু ট্রিকি কোশ্চেন করতে পারে যে আপেক্ষিক ভর দুইটাই কি 1? না, দুইটা এক্সাক্ট 1 এমন না। তোমার নিউট্রনের ভরটা একটু বেশি প্রোটনের চেয়ে। একটু বেশি, একটু, মানে একটু বেশি, সামান্য, এত বেশি না। তাহলে নিউট্রনের কি বললাম? নিউট্রনের ভরটা একটু বেশি। যদি তোমাকে এরকম কোশ্চেন না বলে তখন তুমি জাস্ট 1 বলবা। যদি বলে আহ, মানে এক্সাক্ট 1 নাকি কোনোটার বেশি, তখন বলবা যে নিউট্রনের একটু বেশি। ঠিক আছে? এখন আসো যে তাহলে আপেক্ষিক ভর, আপেক্ষিক চার্জ। ওকে, আপেক্ষিক চার্জ। আপেক্ষিক চার্জ হচ্ছে, ও আচ্ছা, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? খেয়াল করো, ইলেকট্রন যেহেতু আসলে নিউক্লিয়াসের বাইরে থাকে, মানে দেখো উঠতেছে উঠতেছে না? নিউক্লিয়াস হলো কেন্দ্র, আর এরা উঠতেছে উপরে, তাইলে এরা হবে অনেক হালকা আসলে। অনেক হালকা। মানে ইলেকট্রনের আপেক্ষিক ভরটা হচ্ছে তোমার হাইড্রোজেনের ভরের 1/1837 মানে 1/1837 করো, সেই 1 ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর। মানে নাই বললেই চলে। বুঝতে পারছো? 1/1837 করো। হুম তখন সেই 1 ভাগ হলো এই তোমার ইলেকট্রনের ভর, এতটাই হালকা। এদের ভর 1, এটা 1 মানে 1/1837 করে তার 1 ভাগ। সো আসলে বলতে গেলে নাই বললেই চলে। ঠিক আছে, বাট তারপরে সংখ্যাটা একটু মনে রাখো। আপেক্ষিক চার্জ হচ্ছে, মনে রাখবা, তোমার ইলেকট্রনের চার্জ হলো -1, এটা আমরা আগেও বলছি। প্রোটন হলো +1, নিউট্রনের চার্জ হলো 0। ঠিক আছে? নিউট্রনকে মনে রাখবা দুধবাত, নিউট্রন হচ্ছে দুধবাত। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে আমাদের আপেক্ষিক চার্জ গেল এবং হচ্ছে যে আপেক্ষিক ভর গেল। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এদের আবিষ্কারক কে? হুম এদের আবিষ্কারক কে? এদের আবিষ্কারকটা কে? সো এদের আবিষ্কারকটা হলো, মনে রাখবা একটা শর্টকাট টিক দিয়ে, সেটা হচ্ছে যে তোমার এরকম যে ইট পরে নিচে। হ্যাঁ, মনে রাখবা যেরকম ইট পরে নিচে, মানে কি? ইতে হচ্ছে ইলেকট্রন, টতে হচ্ছে মনে রাখবা থমসন, ইলেকট্রন আবিষ্কারক হচ্ছে থমসন। আর এটা হলো প্রোটন, প্রোটন হলো রাদারফোর্ড, প্রোটন আবিষ্কারককে রাদারফোর্ড। আর নিউট্রন হচ্ছে চ্যাডউইক। ঠিক আছে? চ্যাডউইক। তো এবার মনে রাখবা যে ইট পরে নিচে, ইট পরে নিচে, রশ্মি ট, প, রয়েকার, হ্যাঁ, দন্তান, তারপরে নিচে, ইট পরে নিচে। তাহলে ইলেকট্রন আবিষ্কারককে আমরা দেখতে পাচ্ছি থমসন। তারপরে তোমার প্রোটনের আবিষ্কারককে, প্রোটন হলো রাদারফোর্ড। এগুলা কেন আসলে কে আবিষ্কারক, এটার ব্যাখ্যাও আমরা দিছি যখন আমরা মডেল পড়াইছি। আর নিউট্রন হলো চ্যাডউইক। ওকে? আচ্ছা, আমরা আবিষ্কারকের নামটা জানলাম। তারপরে খেয়াল করো, এখন হচ্ছে আপেক্ষিক ভর জানলাম, এবার হচ্ছে প্রকৃত ভরটা জানবো। প্রকৃত ভর আর হচ্ছে প্রকৃত চার্জটা জানবো। তো আগে আমরা প্রকৃত ভরটা একটু জেনে নিই। হ্যাঁ, প্রকৃত ভরটা
আমাদের যে যদি আমরা প্রকৃত ভরের কথা বলি সেক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে ভরটা হচ্ছে তোমার, এটা একটু মুখস্থ করতে হবে যে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। একটু মুখস্থ রাখতে হবে কারণ আমাদের ম্যাথে লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর আর হচ্ছে যে ইয়ের ক্ষেত্রে তোমার যে প্রোটনের, এখন প্রোটনের ক্ষেত্রে কত? প্রোটনের ক্ষেত্রে হচ্ছে তোমার যে 1.672 ইন্টু 10⁻24 গ্রাম। এটা একটু মুখস্থ মান আর কি। সো নিউট্রনের ক্ষেত্রেও আসলে মানটা সেম, জাস্ট একটু চেঞ্জ হবে 1.6744 ইন্টু 10⁻24 গ্রাম। হ্যাঁ, একটু চেঞ্জ, জাস্ট এটা হলো 672, এটা 674, এই যে জাস্ট হালকা একটু চেঞ্জ, খুব বেশি না, ঠিক আছে? এটা হলো প্রকৃত ভর। তাহলে প্রকৃত চার্জটা কত? প্রকৃত ভরটা একটু তোমার মুখস্থ রাখতে হবে কারণ এটা পরীক্ষায় আসে আর কি। পরীক্ষায় আসে বলতে ম্যাথে লাগবে, আমাদের ম্যাথে এটা লাগে। আচ্ছা, এখন হলো প্রকৃত চার্জটা কত? প্রকৃত চার্জটা হলো, খেয়াল করো যে তোমার প্রথম কথা হলো যে ইলেকট্রনের ক্ষেত্রে আগে আমরা হচ্ছে যেটা মানে যেটা ঝামেলা কম সেটা শেষ করে নিই। নিউট্রনের কোনো চার্জ নাই। নিউট্রনের মনে করবো আপেক্ষিক চার্জও জিরো, প্রকৃত চার্জও জিরো, ঠিক আছে? ঝামেলা শেষ। এখন এখানে দেখতে পাইছি যে ইলেকট্রনের হচ্ছে মাইনাস আপেক্ষিক চার্জ, প্রোটনের হচ্ছে প্লাস। তাহলে তোমার এখানে প্রকৃত চার্জটা কত হবে? প্রকৃত চার্জ হবে যে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে এটা কত হবে? সিম্পল ব্যাপার, যেহেতু এটা +1 এটা -1, তাহলে এটা যে প্লাস, এটা মানে এটার মান যেহেতু মাইনাস, এটা হবে প্লাস, তাহলে প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। কথা বুঝছো? মানে আপেক্ষিক চার্জ আর প্রকৃত চার্জ ইলেকট্রন এবং প্রোটনের ক্ষেত্রে সমান। এই দেখো, একটা জাস্ট হচ্ছে চিহ্ন, মানে চিহ্নটা জাস্ট হচ্ছে পরিবর্তন হয়। হ্যাঁ, এখন এই প্রকৃত চার্জের আরো দুইটা একক আছে। একটা হলো তোমার ইএমইউ আর একটা হলো ইএসইউ। সো ইএমইউ মানে কি? ইএমইউ মানে হচ্ছে তোমার যে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ইএসইউ মানে হচ্ছে তোমার যে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কথা ক্লিয়ার? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, তো এখানে একটু একটা কথা একটু মনে রাখো, সেটা হলো ইএমইউ। তাইলে এই চার্জের একক হলো তিনটা: কুলম্ব, ইএমইউ, ইএসইউ। এর মধ্যে মনে রাখবা ইএমইউটা হচ্ছে সবচেয়ে বড়, তারপর কুলম্ব, তারপর হচ্ছে ইএসইউ, মানে ইএসইউটা হচ্ছে ছোট এই তিনটার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এখন আর দুইটা কথা মনে রাখবা। এক, ইএমইউ সমান 10 কুলম্ব, আর 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। ওকে, মনে থাকবে? এগুলো আমাদের ম্যাথেও লাগবে এবং বইয়ে আসলে এভাবে সাজানো নাই। দ্যাটস ওয়াই তোমরা হয়তো অনেকেই ইনফরমেশনগুলো জানোই না, আজ পর্যন্ত শোনোই নাই। তাহলে মনে রাখবা ইএমইউ, কুলম্ব, ইএসইউ, এই তিনটার মধ্যে ইএমইউ বড়। আর 1 ইএমইউ সমান 10 কুলম্ব, আবার 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। মনে থাকবে? আচ্ছা, আশা করি মনে থাকবে। এখন তাহলে তোমাকে যদি ধরো প্রকৃত চার্জটা ইএমইউ বা ইএসইউ এককে বের করতে বলি, সাপোজ ধরো ইলেকট্রনের প্রকৃত চার্জটা বের করতে বললাম যে ইএমইউ এককে, তাহলে তুমি এখান থেকে হিসাব করে আসলে বের করতে পারবা, ঠিক আছে? যে তোমার 1 ইএমইউ সমান কত? 10 কুলম্ব। দেখো ইএমইউ হচ্ছে বড় একক, তাহলে তুমি কুলম্ব থেকে যদি ইএমইউ তে নাও, কি করতে হবে? ভাগ করতে হবে। ছোট বাই থেকে বড় বাইতে নিলে ভাগ করতে হবে। তাহলে তুমি এই কুলম্বকে বেসিক্যালি 10 দিয়ে ভাগ করবা। কথা বুঝছো? তো 10 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি ইএমইউ এককের মানটা কত আসবে? তোমার যে -1.6 ইন্টু 10⁻20 ইএমইউ। বুঝছো? অনেকে আসলে বোঝো নাই। তোমার ইএমইউ হচ্ছে বড় মান, তো তুমি কুলম্ব থেকে অ্যাকচুয়ালি ইএমইউ তে কনভার্ট করবা। কারণ তুমি কয়টা মান মুখস্থ করবা বা মুখস্থ করে রাখবা? প্রসেসটা শিখলে তোমার তো পরীক্ষার হলে মুখস্থ করা লাগলো না, তুমি জাস্ট কনভার্ট করে বের করে ফেলতে পারবা। তাহলে তোমার 1 ইএমইউ সমান 10 কুলম্ব, যেহেতু কুলম্ব ছোট ভাই থেকে বড় ভাইতে যখন যাবা তখন হচ্ছে ভাগ করতে হয়, এটা মনে রাখবা। তাইলে তুমি কুলম্ব থেকে ইএমইউ তে আসবা, যেহেতু 10 কুলম্ব 10 দিয়ে ভাগ করবা, তাহলে 10 দিয়ে ভাগ করলে এখানে আছে 10⁻90, এটা হয়ে যাবে 10⁻20, শেষ।
আর ইএসইউর মানটা কত হবে? এটা ওইভাবে হিসাব করে আসলে বের করতে মানে একটু প্যারা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা জাস্ট একটু মাথায় রাখবা যে তোমার 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ মনে থাকবে। এটা গেল ইলেকট্রনের জন্য। তাহলে প্রোটনের জন্য কি হবে? একই মান, জাস্ট হচ্ছে প্লাস হয়ে যাবে। এটা প্লাস 4.8 ইন্টু 10 ইনভার্স 8 ইএসইউ হয়ে যাবে। এটা প্লাস 1.6 10 ইনভার্স 20 ইএমইউ হয়ে যাবে। কথা বুঝছো? ইলেকট্রন এবং প্রোটনের আপেক্ষিক চার্জ এবং প্রকৃত চার্জ সবকিছু সমান, জাস্ট একটা প্লাস আর একটা মাইনাস। ওকে, আমি জাস্ট তোমাকে প্রসেসটা দেখাই দিলাম কিভাবে বের করবা। ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আর ইলেকট্রনের আবিষ্কারের যে একটা কাহিনী সেটা তোমরা জানো, সেটা হলো যে বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। সেটা কিন্তু সে ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করার সময় আকস্মিকভাবে কিন্তু আবিষ্কার হয়ে যায়। সো এটা একটু লিখে রাখো, এটা কিন্তু এই ইনফরমেশনটা মেডিকেলে আসে বেশি, যে ক্যাথোড রশ্মি নিয়ে সে যখন পরীক্ষা করতে যায় তখন ইলেকট্রন আবিষ্কার হয়। এজন্য মেডিকেলে একটা কোশ্চেন আসে যে ক্যাথোড রশ্মি কি। হ্যাঁ, ক্যাথোড রশ্মি কি? মনে রাখবা, ক্যাথোড রশ্মি মানে হলো অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহ। ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ। মনে থাকবে? আচ্ছা, সো এই পৃষ্ঠাটা আমি আবার একটু রিপিট করি। একটা হলো তোমার প্রতীকটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু একদম মুখস্থর মতো রাখবা। আপেক্ষিক ভর বেসিক্যালি হাইড্রোজেনের সাথে তুলনা করে বলা হয় আর কি। তো প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভর হচ্ছে হাইড্রোজেনের সমান 1 কিন্তু ইলেকট্রন যেহেতু হালকা, যেহেতু সে মানে কক্ষপথে আসলে ঘুরে বেড়ায়, তার ভরটা হচ্ছে 1-এরও 1837 ভাগের 1 ভাগ। আর আপেক্ষিক চার্জ হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের ক্ষেত্রে সমান, একটা প্লাস একটা মাইনাস। প্রকৃত চার্জও সেম। ঠিক আছে? প্রকৃত ভরটা একটু মনে রাখতে হবে, মুখস্থ নির্ভর। ওকে, আচ্ছা, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার। বুঝতে পারছো? তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এখন এখানে আরেকটা ইনফরমেশন একটু দেই, সেটা হলো ইলেকট্রনের এই চার্জটা বেসিক্যালি একজন বিজ্ঞানী আবিষ্কার করেন। তার নাম হচ্ছে রবার্ট মিলিকান। রবার্ট মিলিকান একটা পরীক্ষা করেন, নাম হচ্ছে তৌলবিন্দু পরীক্ষা করে সেই ইলেকট্রনের এই চার্জটা বের করেন। মনে থাকবে? এগুলো আমাদের বইয়ে বিচ্ছিন্নভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমি জাস্ট তোমাকে হচ্ছে একসাথে করে দিচ্ছি, আর কিছু না। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে। তাহলে দেখো, আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি সব জায়গায় কোশ্চেন আসে। মানে আসে না কোথায়? বলো যে ভাই আসে না কোথায়? হ্যাঁ, তো আজকের ক্লাসের আমরা একটা লাস্ট টপিক একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে তোমার ধরো উম, ধরো কি ধরবা? আমাকে ধরবা নাকি তোমাকে ধরবা? সাপোজ ধরো এক্স একটা মৌল, এক্স মৌলের এখানে লেখা, পায়ের গোড়ায় লেখা জেড, এখানে এ লেখা, এখানে প্লাস মাইনাস এম লেখা, এখানে এন লেখা। একই সাথে ধরো সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়াম 11, 23, এখানে ধরো সোডিয়াম 2 লেখা, অথবা এখানে +1 লেখা, এরকম। ঠিক আছে? আচ্ছা, এটা একটু কনসেপ্টটা বুঝো। যখন তোমাকে এরকম একটা মৌল দিয়ে দিবে, তারপরে তোমাকে হচ্ছে যে সেই মৌলটার এই যে দেখো পায়ের গোড়ায় বাম দিকে জেড লেখা থাকে। তো জেড বলতে অ্যাকচুয়ালি বোঝায়, হ্যাঁ, প্রথম কথা হলো এক্স। এক্স হচ্ছে অ্যাকচুয়ালি মৌলের প্রতীকটা বোঝায়। যেমন এই যে সোডিয়াম, মৌলের প্রতীক। যেন আমাদের এখানে হচ্ছে সোডিয়াম। ওকে, আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তারপরে তোমার জেড হচ্ছে কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ওই যে মনে আছে যে প্রোটন সংখ্যা অ্যাকচুয়ালি কখনো চেঞ্জ হয় না, এটা একটা মৌলের পরিচয় নির্ধারণ করে আর কি। হ্যাঁ, একটা মৌলের পরিচয় নির্ধারণ করে, বা একটা তোমার যে মৌলের যে পরিচিতি সেটা নির্ধারণ করে কিন্তু এই প্রোটন সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে তাহলে পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা কিন্তু একই কথা, সেটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এ হচ্ছে অ্যাকচুয়ালি কি বলে যে মানে পারমাণবিক ভর। হ্যাঁ, ভর সংখ্যা, এটাকে ভর সংখ্যা বলে, অথবা তোমার পারমাণবিক ভর বলে, অথবা তোমার নিউক্লিয়ন সংখ্যা বলে। ঠিক আছে?
তো এটা বেসিক্যালি এটা হলো তোমার প্রোটন আর নিউট্রনের যোগফল। যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে সে দুইটার যোগফল হলো অ্যাকচুয়ালি আমাদের এই বর সংখ্যা বলে, পারমাণবিক ভর বলে, বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়, ঠিক আছে? অথবা এটাকে আরেকটা নাম আছে, সেটা হলো মাস নাম্বার। মাস মাস নাম্বারও বলা হয়। তারপরে এন জিনিসটা কি? এন জিনিসটা অ্যাকচুয়ালি তোমার এটা হলো যে নিউট্রন সংখ্যা। হ্যাঁ, এটা হলো নিউট্রন সংখ্যা, অথবা এটা আরেকটা পরিচয় গ্রহণ করে, সেটা হলো যে পরমাণু সংখ্যা। যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখো এখানে কয়টা, সোডিয়ামের 2টা পরমাণু, তাহলে এটা হলো এন। ওকে, আচ্ছা, তাহলে এমটা কি বোঝায়? আচ্ছা, এমটা হলো বোঝায় যে সে কি ইলেকট্রন ছেড়ে দিল নাকি গ্রহণ করলো। যেহেতু এখানে +1 আছে, মনে রাখবা যারা ধনী তারা সবসময় একটা পজিটিভ ভাইব নিয়ে থাকে, একটা মানে ভাব নিয়ে থাকে। তো তারা সবসময় কি করে, দান করে। তো যখন এম প্লাস হবে, মনে করবে একটা ইলেকট্রন দান করছে, 1 ইলেকট্রন দান করছে, মনে রাখবা ধনীরা দান করে। আর যদি এখানে ধরো যে এখানে হচ্ছে মাইনাস থাকে, যদি ধরো যে মাইনাস থাকে, -1 থাকে, সেক্ষেত্রে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করছে। কারণ মানে তোমার নেগেটিভ না, তার মানে ঋণী, মানে গরিব। সো নেগেটিভ বা ঋণী যারা, গরিব যারা, তারা কি করবে, গ্রহণ করবে। সো মনে রাখবা যে পজিটিভ যে সে হচ্ছে ধনী, সে একটা পজিটিভ ভাইব নিয়ে থাকে। তাহলে ধনী সবসময় কি করবে, ধনী সবসময় মানুষকে দিয়ে বেড়াবে, মানুষকে শো অফ করবে, দেখাবে। অনেক ধনী মন থেকেও দেয়, তো কিন্তু তারা একটা পজিটিভ ভাইব নিয়ে থাকে। তাহলে যখনই পজিটিভ, মানে হলো সে একটা ইলেকট্রন অলরেডি ত্যাগ করে ফেলছে, সে ধনী। আর যখনই এখানে নেগেটিভ থাকবে, মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, সে ঋণী। হুম, আচ্ছা। তো যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন আমরা আহ ধরো এটার ক্ষেত্রে হিসাব করি। এখন সোডিয়ামে 11 কি পারমাণবিক সংখ্যা, তাহলে ধরো পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যাও কিন্তু 11। যখন তোমার এই যে প্লাস মাইনাস থাকবে না এখানে, তখন 11। বাট প্রবলেম হলো একটা ইলেকট্রন সে দান করে দিচ্ছে, এর জন্য -1 = 10, তাহলে ইলেকট্রন হয়ে গেছে 10টা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইলেকট্রন কয়টা, 10টা। ওকে, তাহলে এই কনসেপ্টটা বুঝছো কিনা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা থেকে আমরা আগামী ক্লাসে প্র্যাকটিস করাবো, আজকে আর করাবো না। কোশ্চেন আস্তে 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 পাগল করে ফেলে এই টপিক থেকে, মানে অজ্ঞান করে ফেলবে তোমাকে, এত কোশ্চেন আসবে। তো আমরা সব প্র্যাকটিস করাবো, আমরা অ্যাডমিশনের সকল কোশ্চেন আমি অ্যানালাইসিস করে রাখছি তোমাদের জন্য। এখন এখানে দেখো, বেসিক্যালি এটা আজকে বোঝানোর কারণ হলো এই যে বলছিলাম না প্রতীকটা মুখস্থ করো। এখানে -1 মানে হলো কি, তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে -1। হ্যাঁ, আর এখানে কত, তাহলে পারমাণবিক সংখ্যা 1, বর সংখ্যা 1। এখানে নিউট্রনের পারমাণবিক সংখ্যা কত, 0, বর সংখ্যা কত, 1, তাহলে নিউট্রনের ভর হচ্ছে 1। আর তোমার এখানে প্রোটনের ভর কত, 1। এখানে ইলেকট্রনের কত, 0। ঠিক আছে, ওকে। সো আই থিঙ্ক বুঝতে পারছো, ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। আজকের লেকচারটা কিন্তু বেশ ডিফিকাল্ট ছিল, কারণ তোমরা এখানে অনেক ইনফরমেশন আসলে তোমরা জানো না, এই জন্য একটু ডিফিকাল্ট আর কি। আই থিঙ্ক বুঝতে পারছো। আমরা আগামী ক্লাসে বেসিক্যালি এই যে একটা কনসেপ্ট পড়াইলাম এখন, এটার অনেকগুলা ম্যাথ করব, আমরা ম্যাথগুলা করব। কারণ ওই এখান থেকে ম্যাথগুলো অ্যাডমিশনে প্রতি বছরই আসে, একটা না একটা অ্যাডমিশন আসবেই। ওকে, তো আজকে আমরা তাহলে দেখো কি কি শিখলাম। আমি আবার একটু তোমাকে বলে দিই। দেখো আমরা আজকে কিন্তু 4টা কঠিন তোমার কঠিন বিষয় শিখলাম আর কি। একটা হলো তো পরমাণু সম্পর্কে জানলাম। তারপর সেকেন্ড হলো যে আমাদের এই যে দেখো যে তোমার স্থায়ী মূলকণিকা, অস্থায়ী মূলকণিকা, কোয়ার্ক, হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবা মুখস্থর মতো করে। তারপরে যে একটা রিটেনের কোশ্চেনও বললাম যে প্রোটনের আপেক্ষিক চার্জ +1, নিউট্রন 0 কেন। তোমাদের বুঝতে প্রবলেম হলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? এবং একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো এই যে এত কষ্ট করে নেয় এত সুন্দর ক্লাসগুলা অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে, ঠিক আছে? এই একটা দায়িত্ব তোমাদেরকে দিচ্ছি। ধরো তোমরা হয়তো চিন্তা করবা যে অন্য কেউ জানাবে, তুমি একজন জানাও, দেখবে যে এরকম 50 জন জানালে 50টা ভিউ বাড়বে। হ্যাঁ, এই ভিউটা আসলে দরকার কেন, এটা হচ্ছে আমাকে উৎসাহিত করে। আমি যখন দেখি যে স্টুডেন্টরা ক্লাসগুলো করছে, তখন এটা আমাকে উৎসাহিত করে, তখন আমি অনেক বেশি কন্টেন্ট নিয়ে কাজ করি।
তুমি আমার ক্লাস করার পরে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা খুলবা অথবা একটা গাইড নিবা, গাইড নিয়ে বিগত সালের কোশ্চেন সলভ করবা, দেখবা তুমি সব পারো, 99% পারবা। দুই একটা কোশ্চেন এদিক সেদিক হবে, এতটা সূক্ষ্ম অ্যানালাইসিস করে তোমাদের জন্য কন্টেন্টগুলো রেডি করা। ওকে, তো ঠিক আছে, থাকো তাহলে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের ক্লাস কিন্তু সপ্তাহে 3 দিনে আসবে, শনি সোম বুধ। তো টাইম মতো ক্লাস চলে আসবে, হয়তো একটু মাঝে মাঝে এদিক সেদিক হবে, বাট ক্লাস চলে আসবে। তো ঠিক আছে, সব ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই অবশ্যই কিন্তু পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।